মর্নিং। আজ 4 ফেব্রুয়ারি। উখিমঠে আজ আমরা বেরিয়ে যাচ্ছি। উখিমঠ থেকে সোজা চোপতা যাব। তবে আজকে যাওয়ার আগে একটু আপনাদের ভিউজটা দেখিয়ে দিই। পিছনে নন্দাদেবীর কি বিউটিফুল রেঞ্জটা দেখা যাচ্ছে। আজকে একদম ক্লিয়ার স্কাই, সেই জন্য রেঞ্জগুলো পিকসগুলো একদম বিউটিফুল দেখা যাচ্ছে এখানে। এবার সময় হয়ে গেছে, অনটন লাগাতে হবে। ট্রেকার স্ট্যান্ড থেকে একটা শেয়ার ট্যাক্সি ট্রেকার যা পাই দৌড়ে সোজা চোপতা। প্রায় 22-23 কিলোমিটার, ঘন্টাখানেক লাগবে। সঙ্গে থাকুন আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। এই খাড়াই রাস্তা দিয়ে এখন আমরা উঠছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আমাদের হোটেল থেকে অনেকটা গিয়ে এসছি। আর ওই নিচে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এখন অনেকটা যেতে হবে। ওই দেখুন ওই রাস্তা। এত ভারী লাগেজ নিয়ে উঠতে কষ্ট তো হয়, কিন্তু এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে হাঁটাটাও একটা আনন্দের। বেশ লাগছে হাঁটতে। চলুন এগিয়ে যাই। আবার একটু করে দাঁড়াচ্ছি, আবার এগোচ্ছি। আমার হাঁপ ধরে যাচ্ছে। আর এই স্বর্গীয় দৃশ্য দেখছি। কিরে চলুন আবার এগোনো যাক। দাঁড়িয়ে থাকলে হবে না, এগোতে হবে। লোকের বাড়ি দালাল উঠোন দিয়ে পেরিয়ে এক অদ্ভুত রাস্তা দিয়ে চলেছি আমরা চোপতা যাওয়ার জন্যে, ট্রেকার ধরার জন্যে। কোন দিক দিয়ে যাব দেখি এবারে। অবশেষে গাড়ি পেয়ে গেছি এবং শেয়ারে আরো 5 ছেলের সঙ্গে আমরা এগিয়ে চললাম চোপতার দিকে। রাস্তার দৃশ্যটা অপূর্ব। এনারা প্রত্যেকের কাছ থেকে 500 টাকা করে নিয়েছেন। এটাই চোপতা অব্দি যাওয়ার রেট। যদি কেউ মাঝে একটা পয়েন্ট আছে সেখানে নেমে চেঞ্জ করে, তাহলে 200 টাকা পার হেড তখন নিয়ে থাকে। হ্যাঁ আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, অদ্ভুত সুন্দর। অবশ্য প্রত্যেকটা পাহাড় যখনই আমরা যাই এরকমই সুন্দর লাগে। প্রত্যেকবার আসলে মনে হয় নতুন করে দেখছি। এটাই হচ্ছে মজার ব্যাপার। কদিন আগে এইসব পয়েন্ট থেকে পুরো বরফ ছিল, যখন ফ্রেশ বরফ পড়েছে। लेफ्ट से देखो पूरा रेंज दिख रहा है, नंदा देवी का पूरा रेंज दिख रहा है वहां से। उधर में उससे ज्यादा बर्फ लगे। जो बर्फ हटाया ना उससे से ये फुल बर्फ था रोड। কদিন আগে রাস্তাটা পুরো বরফে ভর্তি ছিল, বরফ সরিয়েছেন এরা।
অপূর্ব দৃশ্য, চোখে দেখছি তার ক্যামেরায় কত ভালো আসছে। সুইজারল্যান্ড শীতের এই সময়টা জেনারেলি টুরিস্ট খুব কম থাকে, কিন্তু যারা আসেন তারা বরফের আর এই ঠান্ডার প্রভূত মজা নিয়ে থাকেন। যেদিকে তাকাবেন একদম সাদা শ্বেত শুভ্র, তাকালেই মনটা ভালো হয়ে যাবে। অবশ্য এই রাস্তা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। কদিন আগে এমন বরফ পড়েছিল যে গাড়ির জ্যাম লেগে গেছিল। তারপর মেশিন এনে বরফ সরিয়ে কোনো ক্রমে লোকে এগোতে পারছে। সেরকম হয়ে গেলে কিন্তু ইট উইল বি আ ডিজাস্টার। সুতরাং সবই ভালো যতক্ষণ সেটা ভালো থাকে, বিগড়ে গেলেই মুশকিল। এখানে না নেট চলছে না কলিং টাওয়ার চলছে। আমি ট্র্যাক করতে পারলাম না। আমি তুঙ্গনাথে যেখান থেকে ট্রেক শুরু হয় সেখানে চলে গেছি গাড়ি নিয়ে আমরা। কিন্তু তারপরে যখন কোনোভাবে লোকটাকে কন্ট্যাক্ট করলাম, ও বলছে আপনি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার এগিয়ে গেছেন। অগত্যা কিছু করার নেই, আবার একটা গাড়িকে কোনো রকমে ধরে করে 500 টাকায় রাঁচি করিয়ে আমরা আবার ব্যাক করে নিচের দিকে নামছি। থাকলে এগুলো একটু হবে, ভুল হয়ে যায়। গাড়িটা করে এখন নামছি। এখন আর বরফ দেখতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কখন ওখানে পৌঁছবে, আগে জায়গাটা খুঁজে বার করি। চলুন যাই। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। ক্যাম্পটার নাম মন্দাকিনী ইকো ট্যুরিস্ট অ্যান্ড ট্রেকিং ক্যাম্প। এর পিছনটা দেখতে পাচ্ছেন, চারদিকে বরফ। আর এইটা হচ্ছে আমাদের টেন্ট। পুরো রেঞ্জটা ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এই চারপাশে বরফ পড়ে আছে। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে দেখা যাক কি খাচ্ছি। দিয়েছে ভাত, ডাল, সবজি, আচার, অল্প করে স্যালাড। পুরো ভেজ খাবার। আর এখানে এটাই ভালো, রঞ্জু তো স্টার্ট করে দিয়েছে, ও আবার দাঁড়ায়নি। আমিও শুরু করি। খাবারটা খেতে কিন্তু দারুণ লাগছে, এখন গরম গরম খাবার। গরম গরম ভাত, ডাল, তরকারি, স্যালাড, এখন আচারও দিয়েছে। বিউটিফুল, সাধারণ খেতে। এরা রাত্রে বলেছে আমাদের ননভেজ দিতে পারবে। সেটা আমাদের যে বুকিং অ্যামাউন্ট আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার নিয়ে, এটা অবশ্য তার বাইরে। আমাদের একটা
পেমেন্ট করে দিতে হবে, তাহলে ও চিকেন খাওয়াবে। বললাম ঠিক আছে, রাতে রুটি গরম গরম চিকেন, কাঁসা জমবে। এই পড়ন্ত বিকেলে সূর্যের আলোটা পাহাড়ের উপর পড়েছে, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর। গুড মর্নিং, আমি ইন্দ্রনীল। আজ 5ই ফেব্রুয়ারি আমি আর রঞ্জু বেরিয়ে পড়েছি তুঙ্গনাথ ট্রেক করার উদ্দেশ্যে। বললে বিশ্বাস করবেন না, প্রচণ্ড ঠান্ডা। আমি একটু আগে আর সেলফি স্টিক আর আমার সেলফোন অন করতে পারিনি, হাত ফাত জমে গেছে। ঢোকার সময় একটা ওই চেক এন্ট্রি পয়েন্ট ছিল, ওখানে 200 টাকা পার হেড নিল, আর ওখানে ওই কাঠ কয়লা জ্বালিয়েছিল। বললাম ভাই আমার একটু সময় দাও, আমি হাতটা গরম করি, আমার আঙুলগুলো চলছে না। রঞ্জুর তো ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড কাশছে, আমারও ততই হচ্ছে অবস্থা। শীতকালে উইন্টার ট্রেক, এই যে আপনার তুঙ্গনাথের ট্রেক যেমন কঠিন তেমনই সুন্দর। এই জায়গাগুলো একটু দেখাবো আপনাদের রাস্তায় যেতে যেতে। জাস্ট সকালের ব্লগটা এই জন্য শুরু করলাম। একটু আগে আর কথা বলতে পারছিলাম না, এত ঠান্ডা। এক তো জলের অসুবিধে, এখানে সব পাইপ লাইনের জল জমে গেছে, বরফ হয়ে গেছে। তার মধ্যে এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার। যারা শীতকালে এখানে ট্রেক করতে আসবেন, এটা মাথায় রেখে আসবেন, সুযোগ সুবিধে কিন্তু খুবই লিমিটেড, তো তার মধ্যেও আনন্দ খুঁজে নিতে হবে। এই প্রচণ্ড ঠান্ডায় জমতে জমতে সেই আনন্দটাই খুঁজছি। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, এখন অনেকটা রাস্তা। এই দেখুন রাস্তাটা, এই রাস্তা দিয়ে এখন আমাদের উপরে উঠতে হবে। শুনুন আস্তে আস্তে এগোনো যাক। আর এখানে এলে নর্মাল শুজ পরলে কিন্তু হবে না, স্পেশাল ধরনের জুতো আর পায়ে কাঁটা লাগানো জিনিস রাখতে হবে, না হলে এই ব্ল্যাক আইসে পা স্লিপ করবে। গুড মর্নিং, আশা করি সকলেই ভালো আছেন। হয়তো হঠাৎ করে ভাবছেন বরফের মধ্যে থেকে এই ছবিটা করতে গিয়ে আসলে তুঙ্গনাথের ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি। ওই যে ভিডিওটা দেখছিলেন, তারপরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ব্ল্যাক আইসে পড়ে গিয়ে আমার বাঁ হাতের ওপরের হাড়টা দুটুকরো হয়ে যায়। সেই জন্যে ব্লগ বন্ধ রেখে তৎক্ষণাৎ যত দ্রুত পারি আমরা কলকাতা ফিরে আসি। কলকাতায় ফিরে এসে আমার অপারেশন হয় এবং সাকসেসফুলি অপারেশনটা হয়েছে। এখনো যদিও আমার স্টিচ কাটেনি, বাট আমি ভাবলাম এই ভিডিওটা পোস্ট করার আগে আপনাদের একবার জানিয়ে দিই যে ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি, ট্রেকটা কমপ্লিট হয়নি। আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি ভবিষ্যতে সুযোগ আসে তাহলে অবশ্যই এই ট্রেকটা কমপ্লিট করবো, তুঙ্গনাথের ট্রেকটা, কারণ আমার খুব পছন্দের ট্রেক ছিল এটা। আর আপাতত কদিনের বিশ্রাম, তারপর আবার একটা নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, নমস্কার।